দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। 1971-এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর সহায়তায় পাকিস্তানি বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে খুঁজে তুলে এনে নির্মমভাবে হত্যা করে। পরিকল্পিত এই গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। আন্তর্জাতিক সংবাদ সাময়িকী নিউজ উইকের সাংবাদিক নিকোলাস টমালিনের রচিত নিবন্ধ থেকে জানা যায়, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিহত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট 1070 জন। খুব ভাষা মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের যে আবাসিক কোয়ার্টারে আমরা থাকতাম, সেখানে ওনার পড়ার একটা বড় সেক্রেটারিয়েট টেবিল ছিল, সেটাতে পড়া লেখার কাজগুলো তিনি করতেন। 14 ডিসেম্বরের সময় আমার আরেক চাচা, উনি ছিলেন, কয়েকটা ছেলে গায়ে চাদর মোড়ানো দাঁড়িয়ে আছে। তো তারা আমার চাচাকে দেখে সরাসরি চিনতে পারেনি, কিন্তু আমার চাচাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি মুনির চৌধুরী স্যার? তো আমার চাচা বলেছে যে না, উনি আমার ভাই। তখন ওরা বলেছে যে একটু স্যারকে ডেকে দেন, এবং চাচা এসে আমার বাবাকে ডাকলেন উপরে এসে যে ভাই তোমাকে ডাকছে। তো ওরা এরকম কিছু বলেছে সেই সময় যে আমাদের সাথে একটু স্যার আসতে হবে, একটু থানার স্যাররা আছেন, ওরা একটু আপনাকে ডাকছেন। তো এরকম একটা পর্যায়ে আমার বাবা একটু উত্তেজিত হয়ে ওদেরকে বলেন যে তোমরা যে আমাকে নিয়ে যেতে চাচ্ছ, কিসের ভিত্তিতে? তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে? এই ওয়ারেন্টের কথা বলার সাথে সাথেই শালের ভেতর থেকে একজন একটা বন্দুকটা বের করে এবং আমার বাবার পেছনে ধরে। ওরা পেছনে বন্দুক ধরেছে, তখন আমার বাবা বুঝেছে যে আর কিছু করার নেই। তখন ওরা আবারও বলেছে যে চলেন আমাদের সাথে। যেটুকু পরে জানা যায় যে সেখানে থেকে তারা মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে পরে রায়ের বাজার। পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠনের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের ভাষা ও সংস্কৃতির উপর বিভিন্ন ধরনের আঘাত হানতে শুরু করে, যার বিরুদ্ধে তখন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়। আর এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন সমাজের বুদ্ধিজীবীরা। তারা তাদের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালিদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতেন। তাদের এই সাংস্কৃতিক আন্দোলনের ফলেই জনগণ ধীরে ধীরে নিজেদের দাবি ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠতে থাকে, যা পরবর্তীতে তাদের রাজনৈতিক আন্দোলনের দিকে ধাবিত করে। এজন্য শুরু থেকেই বাংলাদেশের বুদ্ধিজীবীরা পাকিস্তানের সামরিক শাসকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। আর তাই যুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি বাহিনী বাছাই করে করে বুদ্ধিজীবীদের হত্যা করতে থাকে। যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানের পরাজয় যখন শুধু সময়ের ব্যাপার, তখন বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেবার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে তারা তালিকা তৈরি করে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী। স্বাধীনতার পর ধ্বংসপ্রাপ্ত বঙ্গভবন থেকে তার স্বহস্তে লিখিত একটি ডায়েরি পাওয়া যায়, যে ডায়েরিতে তৎকালীন বুদ্ধিজীবীদের নামের তালিকা ছিল, যে তালিকার অধিকাংশকেই ইতোমধ্যেই হত্যা করা হয়েছে। 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইটের পরিকল্পনার সাথেই বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করা হয়। পাকিস্তানি সেনারা অপারেশন চলাকালে খুঁজে খুঁজে বুদ্ধিজীবীদের হত্যা করতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে 25 মার্চের রাতেই হত্যা করা হয়। তবে পরিকল্পিত এই হত্যাকাণ্ডের ব্যাপক অংশটি ঘটে যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে। 14 ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971-এর এই দিনে আমাদের দেশের অনেক বরেণ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তাদের লাশ পরবর্তীতে মিরপুরের বধ্যভূমিতে পাওয়া যায়। বরেণ্য বুদ্ধিজীবী সূর্য সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এরা মূলত পেশাজীবী, তার মধ্যে শিক্ষক রয়েছে, সাংবাদিক রয়েছে, তার মধ্যে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, আরও বিভিন্ন পেশার লোক। এই সারা বাংলাদেশ ব্যাপী এই তখনকার যে স্বাধীনতা আন্দোলন, যে মুক্তি সংগ্রাম, এদের যে মূল ভূমিকা অর্থাৎ নেতৃত্ব দিচ্ছিলেন এরা আর কি। সেই কারণেই এদের স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়। প্রফেসর মুনীর চৌধুরী, উনি তখন একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, তো তার সাথে আমার দেখা হয়। তিনি আমাকে বললেন যে তুমি ছাত্র জীবনে যেহেতু এই প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলা, তোমার এখানে তুমি নিরাপদ নয়, তুমি নিরাপদ আশ্রয়ে চলে যাও। আমি তো সীমান্ত পাড়ি দিয়ে চলে গেলাম এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হলাম। ফিরে এসে কিন্তু মুনীর চৌধুরীকে আর আমরা পাইনি। 14ই ডিসেম্বরে তাকে ধরে নিয়ে যায় এবং তাকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ডিসেম্বরের 10 তারিখ থেকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চূড়ান্ত পর্যায় শুরু হয় এবং 14 ডিসেম্বর এই পরিকল্পনার মূল অংশটি বাস্তবায়িত হয়। অধ্যাপক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসরেরা অপহরণ করে নিয়ে যায়। সেদিন প্রায় 200 জনের মতো বুদ্ধিজীবীদের তাদের বাসা হতে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ সহ অন্যান্য আরও অনেক স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের উপর চালানো হয় বীভৎস নির্যাতন। পরে তাদের হত্যা করে ফেলে রাখা হয় রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমিতে। এমনকি আত্মসমর্পণ ও যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির পরেও পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগীরা এই হত্যাকাণ্ড চালিয়ে যায়। এমনই একটি ঘটনায় 1972 সালের জানুয়ারি মাসের 30 তারিখ স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান প্রাণ হারান। এ যাবৎ প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহত বুদ্ধিজীবীদের যে তালিকা পাওয়া যায় তাতে 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী এবং 16 জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং প্রকৌশলীর নাম পাওয়া গেছে। 1971 সালের 14 ডিসেম্বরে পরিকল্পিতভাবে সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল বলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এদিনকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন। 1971 সালের ডিসেম্বর মাসের 14 তারিখে তাদের উপরে যে নির্মম আঘাত এসেছিল তারই প্রতীয়মান হলো যে শাসক শ্রেণী আইডেন্টিফাই করেছিল কারা প্রকৃতপক্ষে প্রতিবাদের যাত্রা শুরু করেছিল। জগন্নাথ হলে আমাদের শিক্ষকদের হত্যা করেছে। তারপরে এই যে তরুণ বুদ্ধিজীবী দ্বারা ডিটারমাইনিং ফ্যাক্টর হিসাবে আসবে তাদের প্রতি লক্ষ্য রেখে কিন্তু শাসক শ্রেণী বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে আক্রমণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বুদ্ধিজীবীদের উপরে আঘাত আসে, নির্মমভাবে তারা হত্যা করে বুদ্ধিজীবীদের। এবং তারা বুঝতে পেরেছিল যে এই বুদ্ধিজীবীরাই প্রথম থেকে যেটা শুরু করেছে এরাই প্রকৃতপক্ষে সমাপ্ত করার যেই তাদের শুভলক্ষণ বিজয় লগ্নে যদি তাদের শেষ না করা হয় তাহলে ভবিষ্যতে হয়তোবা তারা আরও কিছু ক্ষতি করতে পারে এবং এই জাতিটা যেন দাঁড়াতে না পারে। 1971 সালের ডিসেম্বর মাসের 14 তারিখে গভীর রজনীতে আমার দেশের বুদ্ধিজীবীদের উপরে নির্মমভাবে আঘাত আসে এবং তাদের নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু হত্যা করে তারা এখানে শেষ করতে পারেনি, কারণ যেই বীজ বপন করেছিল বুদ্ধিজীবীরা রাজনৈতিক নেতৃত্বের সাথে সেই বীজ কিন্তু দমন করা যায় না হত্যার মাধ্যমে। আমরা দেখব সেখান থেকে আরও বেশি উদ্দীপনা
লাভ করে বাঙালিরা আমরা দেখব 1971 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে তাদের কাঙ্ক্ষিত বিজয়টি তারা ছিনিয়ে নিয়ে আসে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে প্রথম এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এরপর 1991 সালে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে নতুন এই স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়, যা 1999 সালের 14 ডিসেম্বর উদ্বোধন করা হয়। নিহত বুদ্ধিজীবীদের স্মরণে বাংলাদেশে প্রতি বছর ডিসেম্বরের 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। দাম দিয়েছে বুদ্ধিজীবী নামি দামি লোক কত, এই জনমে ফুরাবে কি আমার বুকের সেই ক্ষত। 1971 সনে ওরে 16 ডিসেম্বর সকালে অবশেষে দুঃখিনী এই বাংলা মাঝে আমার হয়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়।